মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস 9-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় তথা জাতিসংঘ বাংলাদেশ এই অধ্যায়ের উপর একটি ক্লাস। তোমাদের সামনে যে হচ্ছে প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষা, এই পরীক্ষার আগে সম্ভবত এটাই লাস্ট ক্লাস হবে। তো তোমাদের সিলেবাসে তোমরা দেখবা যে সিলেবাসে তোমাদের এই পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো রাখা হয়েছে আসলে প্রশ্নগুলো সেই অধ্যায় থেকেই আসবে। যদিও আমরা ক্লাসের ধারাবাহিকতায় হয়তো ক্লাস একেবারে কমপ্লিটলি শেষ করতে পারতেছি না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব যে হয়তো যে অংশ থেকে আমরা শেষ করেছি বা পাঠের যে অংশ আমরা শেষ করেছি সেই অংশ থেকে প্রশ্ন বেশি থাকবে, বাট সিলেবাসে যেহেতু আছে সুতরাং সেইখান থেকেও কিছু প্রশ্ন থাকবে। কাজেই তোমরা তোমাদের উচিত হবে সেই বিষয়গুলো একটু নজর দেওয়া এবং সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে সেদিকেও একটু আলাদা গুরুত্ব দেওয়া। তো যাই হোক, আজকে আমরা সম্ভবত তোমাদের পরীক্ষার আগে বললাম যে এটাই হয়তো লাস্ট ক্লাস হবে। আমরা নবম অধ্যায় নিয়ে কথা বলবো, জাতিসংঘ ও বাংলাদেশ। দেখো, প্রথম কথা হচ্ছে জাতিসংঘের প্রেক্ষাপট এখানে আছে এবং জাতিসংঘে মূলত বাংলাদেশের যোগসূত্র কিভাবে আসছে বা জাতিসংঘে বাংলাদেশ কবে হচ্ছে যোগদান করার মাধ্যমে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করলো, সেই কাহিনী হচ্ছে মূলত এই অধ্যায়ের আলোচ্য বিষয়। দেখো, জাতিসংঘের ইংরেজি হচ্ছে ইউনাইটেড নেশন, সংক্ষেপে ইউএন বলা হয়। এটা হচ্ছে ইউনাইটেড নেশন, সংক্ষেপে যেটাকে বলা হয় ইউএন। এটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কে মূলত এই জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। এই জাতিসংঘের সদস্য রাষ্ট্র আছে মোট হচ্ছে 195টা। 195টা হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, অর্থাৎ জাতিসংঘের সদস্য হচ্ছে মোট 195টা। সারা পৃথিবীর প্রায় সকল স্বাধীন রাষ্ট্রই হচ্ছে জাতিসংঘের সদস্য। বাংলাদেশ সদস্য হচ্ছে 1974 সালে, সে আলোচনা আমরা পরে আসব। তবে আমরা এখন দেখব যে জাতিসংঘ সৃষ্টির প্রেক্ষাপটটা কি, অর্থাৎ কোন প্রেক্ষাপটে জাতিসংঘ সৃষ্টি হলো। জাতিসংঘ কিন্তু সৃষ্টি হচ্ছে 1945 সালে, অর্থাৎ 1945 সালের আগে জাতিসংঘ ছিল না। পরবর্তীতে যদিও বলা হয় যে তোমরা যদি বইতে দেখো যে 1920 সালের দিকে জাতিপুঞ্জ নামে একটি সংগঠন তৈরি হয়, যদিও সেটা জাতিসংঘ গঠনেরই বা জাতিসংঘেরই আদলে সৃষ্ট ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়তো বাস্তবায়িত হয়নি। আসলে জাতিসংঘের যদি আমরা পটভূমির কথা বলি বা জাতিসংঘ সৃষ্টির কারণের কথা বলি, তাহলে প্রথমে যেটা বলতে হয়, পৃথিবী দুইবার ধ্বংসযজ্ঞ দেখেছে। অর্থাৎ একটা হচ্ছে 1914 থেকে 1918, আর একটা হচ্ছে 1943 থেকে, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। আর 1939 থেকে 1945, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ এই যে সাল 1914 থেকে 1918, এই সময়ে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর, সবথেকে ক্ষতি সাধনকারী বা সবথেকে মানুষ হত্যাযজ্ঞের দুইটা যুদ্ধ, যেটাকে বলা হচ্ছে বিশ্বযুদ্ধ। অর্থাৎ প্রায় কম বেশি সারা বিশ্বের অনেক রাষ্ট্রই এই দুইটা যুদ্ধে জড়িয়ে পড়ে। তো যে যুদ্ধ হচ্ছে 1914 সালে শুরু হয় এবং 1918 সালে শেষ হয়, হচ্ছে এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এবং এই যুদ্ধের বিভীষিকা দেখেই প্রথম 1920 সালে, অর্থাৎ এই যুদ্ধের ধ্বংসলীলা দেখে, যেটা বললাম যে 1920 সালে 10 জানুয়ারি তোমরা যদি দেখো,
দেখো তোমরা তোমাদের বইতে দেখবা 1920 সালে লিগ অব নেশনস, হ্যাঁ, অর্থাৎ এই বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে মানুষ চিন্তা করলো বা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের রাজনৈতিকবিদরা চিন্তা করলো যে এমন একটা সংগঠন তৈরি করা উচিত বা এমন একটি সংগঠন তৈরি করবো যার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তার ওই পরিপ্রেক্ষিতে বা তার ওই ধারাবাহিকতায় যুদ্ধ পরবর্তী 1920 সালের 10 জানুয়ারি লিগ অব নেশন, লিগ, এখানে যদি দেখো লিগ অফ নেশন বা যেটাকে বলে জাতিপুঞ্জ, লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ নামে একটি সংগঠন তৈরি করা হয়, যেটা হচ্ছে 1920 সালের 10 জানুয়ারি ছিল। এখন এই জাতিপুঞ্জ প্রথম যে সকল এর কিছু নীতি নির্ধারণী বিষয়গুলো ছিল বা এর কিছু যে রুলসগুলো ছিল, এই সকল কারণে বা বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন রাষ্ট্রের অসহযোগিতামূলক কার্যক্রমের ফলশ্রুতিতে কি হয়, এই লিগ অফ নেশনস তার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়। অর্থাৎ এটা যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলো সেই উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হলো। পরবর্তীতে যখন 1939 থেকে 45 সালে আবার বিশ্বযুদ্ধ শুরু হলো এবং সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর পরবর্তীতে এই দেখো মানুষ খুব ভালোভাবে তখন অবজার্ভ করতে পারলো যে আসলে পৃথিবীতে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। যার পরিপ্রেক্ষিতে 1943 সালে ইরানের তেহরান, হ্যাঁ, ইরানের তেহরানে প্রথম একটি সম্মেলন হয় এবং সেই সম্মেলনে মূলত জাতিসংঘ গঠনের একটি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। প্রথম কথা হচ্ছে প্রথমত এই 1943 সালে ইরানের রাজধানী তেহরানে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, আমেরিকা, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা হচ্ছে চীন সহ বিভিন্ন রাষ্ট্রের পরামর্শে জাতিসংঘ গঠনের একটি হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, যা এবং যার চূড়ান্ত রূপ আমরা দেখি 1945 সালের 24 অক্টোবর। তোমরা তোমাদের বইতে দেখবা 1945 সালের 24 অক্টোবর যা চূড়ান্ত রূপ, অর্থাৎ 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, যার কারণে 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘ দিবস অর্থাৎ 24 অক্টোবরকে পরবর্তীতে বলা হয় জাতিসংঘ দিবস। তাহলে আমরা দেখলাম যে জাতিসংঘ কিভাবে বা কোন পরিপ্রেক্ষিতে জাতিসংঘ গঠিত হলো। দেখো এই জাতিসংঘের মূলত প্রত্যেক এই সকল হচ্ছে 195টা রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, কিন্তু এই সদস্য রাষ্ট্রের মধ্যে মূলত 15টা রাষ্ট্র আছে যারা হচ্ছে স্থায়ী সদস্য, বা এই সদস্যগুলোর মধ্যে 15টা রাষ্ট্র আছে যেটা বললাম। এই 15টা রাষ্ট্রের মধ্যে 10টা হচ্ছে অস্থায়ী আর 5টা হচ্ছে স্থায়ী। স্থায়ী সদস্য আর এটা হচ্ছে অস্থায়ী সদস্য, আর এগুলো হচ্ছে সাধারণ সদস্য। এই বাকি রাষ্ট্রগুলো হচ্ছে সাধারণ সদস্য। তাহলে আমরা দেখতেছি যে 195টা রাষ্ট্রের মধ্যে 15টা রাষ্ট্র রয়েছে, এর মধ্যে হচ্ছে 10টা হচ্ছে অস্থায়ী সদস্য আর 5টা হচ্ছে স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যগুলো হচ্ছে এখানে তোমরা দেখবা 5টি যদি স্থায়ী সদস্যের কথা বলি, যারা যারা মূলত ভেটো প্রদান করতে পারে, এরকম সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন তথা ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। অর্থাৎ এই যে 5টি স্থায়ী রাষ্ট্রের কথা বললাম, এরা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এই 5টি সদস্য মূলত এই জাতিসংঘের স্থায়ী সদস্য। এবং স্থায়ী আর অস্থায়ী সদস্যদের কাজ কি, অর্থাৎ জাতিসংঘ যখন কোনো বিষয় বাস্তবায়ন করে বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে, এই সিদ্ধান্তকে এই 5টা স্থায়ী রাষ্ট্রের যে কোনো একটা রাষ্ট্র যদি না পোষণ করে বা যেটাকে ভেটো বলে,
ভেটো, ভেটো মানে আমি এটা মানি না। কোন রাষ্ট্র ভেটো প্রদান করলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। অর্থাৎ কোন রাষ্ট্র, জাতিসংঘ কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং সেই সিদ্ধান্ত যদি এই 5টা স্থায়ী সদস্যের বা 5টা স্থায়ী রাষ্ট্রের কোন একটা রাষ্ট্র যদি বলে যে না, সে যদি ভেটো দেয়, অর্থাৎ সে যদি এই মতের বিরুদ্ধে যায়, তাহলে সেটা বাস্তবায়ন করতে পারবে না। অর্থাৎ জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে অবশ্যই 5টা রাষ্ট্রের সহমত এবং একমত লাগবেই। তো এই হচ্ছে মূলত জাতিসংঘ সম্পর্কিত কিছু প্রাথমিক আলোচনা, যার পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে জাতিসংঘ গঠিত হয় এবং এই জাতিসংঘের হচ্ছে মূলত 6টা, আমরা যদি বলি যে 6টা অঙ্গ সংগঠন রয়েছে, অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে, তো মূলত জাতিসংঘ 6টা ক্যাটাগরিতে মূলত তাদের সিদ্ধান্ত বা তাদের হচ্ছে কার্যক্রম পরিচালনা করে থাকে। এই 6টা, এখানে দেখো, এখানে 5টা সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত বলা হয়েছে। 5টার মধ্যে একটা হচ্ছে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ হচ্ছে যেখানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র বছরের একটা নির্দিষ্ট দিনে তারা হচ্ছে সেখানে গিয়ে তাদের রাষ্ট্রের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়গুলা উপস্থাপন করে, যার কারণে সেটাকে সাধারণ পরিষদকে মূলত বলা হয় বিতর্ক সভা। এরপরে হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ তথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমগুলো পরিচালনা করে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম। এবং ওসি পরিষদ। ওসি পরিষদটা হচ্ছে মূলত, যদিও এটার কার্যক্রম এখন নেই, অর্থাৎ যে সকল রাষ্ট্র এখনো স্বাধীন হয়নি, অর্থাৎ স্বাধীনতার জন্য যারা আন্দোলন সংগ্রাম করতেছে, সেই সকল রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে হচ্ছে এই ওসি পরিষদ। এবং সর্বশেষ হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আদালত, অর্থাৎ আন্তর্জাতিক যে সকল বিরোধ রয়েছে বা যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে, এই সকল অপরাধমূলক কর্মকাণ্ডে বিচার করে হচ্ছে মূলত জাতিসংঘের এই আন্তর্জাতিক আদালত। অর্থাৎ আমি যদি বলি যে এমন একটি অপরাধ যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কেউ যদি অপরাধ করে, তাহলে বাংলাদেশের আইন দ্বারা সেটাকে হয়তো সমাধান করা যাবে। কিন্তু এমন যদি হয় যে বাংলাদেশের সাথে ধরে নাও মিয়ানমারের কোনো একটা বিষয় নিয়ে মানে বিরোধের সৃষ্টি হলো, এখন এটাকে বাংলাদেশের আইন দ্বারা নিষ্পত্তি করা যাবে না, কারণ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যখন বিরোধ হয়, তখন এইটা সমাধান করার জন্য মূলত এই জাতিসংঘের যে বিচারালয় রয়েছে বা আদালত রয়েছে, তার মাধ্যমে মূলত এই ধরনের আন্তর্জাতিক প্রবলেমগুলোকে সমাধান করা। তো এই হচ্ছে মূলত তোমাদের জাতিসংঘর প্রতিষ্ঠা সংক্রান্ত বা জাতিসংঘ সৃষ্টির পটভূমি সংক্রান্ত আলোচনা। এরপর আমরা যদি দেখি যে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কী ছিল। প্রথম কথা হচ্ছে, জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ছিল হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। বিশ্ব শান্তি। প্রথম কথা হচ্ছে, জাতিসংঘ গঠনের উদ্দেশ্যই ছিল হচ্ছে বিশ্ব শান্তি, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে যেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই জাতিসংঘ গঠিত হয়। এর পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা সহযোগিতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের উন্নয়নের সহ অবস্থানে নিয়ে যাওয়া, এরকম কিছু কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে মূলত হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই সকল বিষয় হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য। দেখো এখানে উদ্দেশ্য, তোমাদের এখানে বইতে 7টা উদ্দেশ্য দেওয়া আছে, তবে 7টা উদ্দেশ্যের মূল কথা হচ্ছে জাতিসংঘ গঠনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। আর এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু কাজ করা। এর মধ্যে যেমন এখানে বলা হচ্ছে যে সকল মানুষকে সম অধিকার দেওয়া। এরপরে হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ভোগের সুযোগ দেওয়া। আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক অপরাধগুলোকে নিষ্পত্তি করা। প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বীকৃতি সমুন্নত রাখা। এরপরে বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জাতিসংঘের যে একটি যোগসূত্র রয়েছে সে বিষয়গুলো। তাহলে এই হচ্ছে তোমাদের জাতিসংঘ সম্পর্কিত কিছু তথ্য। এরপরে যদি আমাদের সুযোগ হয় বা আমরা যদি এই অধ্যায় নিয়ে পরে আলোচনা করতে পারি, তাহলে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশ জাতিসংঘের সদস্য কীভাবে হলো, কোন পরিপ্রেক্ষিতে হলো এবং বাংলাদেশ জাতিসংঘের অবস্থান কেমন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে যেটা বলতেছিলাম যে তোমাদের পরীক্ষার আগে সম্ভবত এটা হয়তো শেষ ক্লাস হবে। যদি শেষ না হয় তাহলে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আর যদি শেষ হয় বা ক্লাস না নিতে পারি, তবে অবশ্যই তোমাদের বলে রাখি, তোমরা সিলেবাসের অধ্যায়গুলোকে একটু গুরুত্ব দিয়ে বাকি অংশটা তোমরা বাসায় দেখার চেষ্টা করবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।